আপনার এই চকচকে ফ্রিজটি সাধারণ একটি লিকে যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগবে আপনাদের বন্ধুরা? তো সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে, যেমন কন্ডেন্সার লিক হয়ে গেছে এবং চেম্বার লিক হয়ে গেছে। আপনার ফ্রিজটিতে গ্যাস থাকছে না, শুধু বাইর হয়ে যাচ্ছে, কারণ কি দেখে নিন। হ্যালো বন্ধুরা, এই চকচকে ফ্রিজটি যদি নষ্ট হয় তখন আপনাদের কেমন লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজটির কিন্তু চেম্বার লিক হয়েছে। যতবারই গ্যাস করা হয় ততবারই কিন্তু ফ্রিজটিতে গ্যাস থাকে না, নষ্ট হয়ে যায়, গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফ্রিজের কম্প্রেসার মেশিন এবং দরজা জানালা সব খুলে দিলাম। দেওয়ার পরে এই ফ্রিজটি কিন্তু যে পিছনে যে ব্যাকশিট রয়েছে এই ব্যাকশিটটা কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে মানে খুলে ফেলতেছি এবং খুলে আমি দেখব যে আসলে চেম্বার লিক। তো চেম্বার লিক আমার একটি জায়গা সন্দেহ হলো, তখন আমি ওখানে কিন্তু যে ফোমিং রয়েছে ফোমিংগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তুললাম এবং আলাদা একটি কম্প্রেসার দিয়ে কিন্তু যে আপনার যে এর যে চেম্বার পাইপ রয়েছে যেভাবে লিকটা নির্ণয় করতে হয় আমি কিন্তু এখন লিকটা নির্ণয় করব। দেখতে পাচ্ছেন হাওয়া বাইর হচ্ছে। তো আমি কিন্তু চেম্বারের এক প্রান্তে কিন্তু একটি নন রিটার্ন লাগাইছি এবং কম্প্রেসারের যে ডিসচার্জ লাইন থেকে একটি মিটারের মাধ্যমে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে হাওয়া দিচ্ছি। তো আসলে এখানে হাওয়া দিব আমি 300 পিএসআই এবং হাওয়া দিয়ে কিন্তু লক করে রেখেছি। দেখতে পাচ্ছেন 300 পিএসআই দিয়েছি। আস্তে আস্তে কিন্তু এর প্রেশারটা মাইনাস হচ্ছে, অর্থাৎ কোনো একদিক দিয়ে হাওয়াটা বাইর হয়ে যাচ্ছে। তো এরকম যদি হতে থাকে তাহলে যতই গ্যাস ভরি না কেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্যাসগুলো বাইর হয়ে যাবে। তো এর যে কন্ডেন্সার রয়েছে কন্ডেন্সারটা পূরণ, এর জন্য আমি ওটাও কিন্তু মানে ভেঙে চুরে ফেললাম। এখন আমি কিন্তু পানি দিচ্ছি। দেখুন যে লিকটা যেখানে আমার সন্দেহ হলো পানি দিলাম। পানি দেওয়ার পরে কিন্তু এখানে এই যে বুড়বুড় করে পানিগুলো দেখুন যে বুড়বুড়ি উঠছে, তার মানে আমি বুঝতে পারলাম যে এখানেই লিক হয়েছে। তো এখন আমি কি করব? তো এই লিকটা আবার যেভাবে সারতে হবে, তো আমি কিন্তু এটি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যেভাবে লিক সারবো আমি কিন্তু এই পাইপটা কেটে দিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক যাবতীয় শিক্ষণীয় ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। এবং টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন, যদি আমার ভিডিওটি আপনারা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝালাইটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে কিন্তু আমি আবার 300 পিএসআই এ প্রেসার দিয়েছি। দেখুন প্রেসার দেওয়ার পরে কিন্তু ওভাবেই লক দেওয়ানো রয়েছে। আমি তারপর কিন্তু এটা যে পাইপটা খুলে বাইর করেছি, তো এই পাইপটাতে আলাদা কিন্তু আমি ফুয়েল পেপার দিয়ে কিন্তু টেপিং করে দিলাম, যেন ওখানে কোনোভাবে ওর যে ঠান্ডাটা যেন ফোমিংয়ের সঙ্গে না লাগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো তারপরে কিন্তু আমি এখানে যে আলাদা ফোমিং রয়েছে আমাদের এই ফোম করব। দেখুন এভাবে কিন্তু ফোম করতে হয়। আমি কিন্তু ফোমটা বসিয়ে দিব, যেহেতু ওটা নষ্ট করে আমি তুলে ফেলেছি, এর জন্য কিন্তু এই ফোমটি এখন দিব। ফোমিং দেওয়া শেষ, একটি কাঠ দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা। তো দেখুন আধা ঘন্টা পরে কিন্তু এটা মানে শুকিয়ে গেছে। তো তারপরে আমি সুন্দর করে কিন্তু চেষে দিব, চেষে দিয়ে কিন্তু লেবেল করতেছি। তো এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রেসারটি দেওয়াই রয়েছে। আমি কিন্তু প্রেসার দেওয়া অবস্থায় কিন্তু এগুলো কাজ করতেছি। তারপরে যে আলাদা একটি শীট আমি নিলাম, শীটটি মেপে নিলাম। তো মেপে নেওয়ার পরে কিন্তু এই যে দেখুন এখানে প্রেসার কিন্তু 300 পিএসআই রয়েছে, মানে একটুও কিন্তু মানে কমে যায়নি। তারপর আমি শীটটা মাপ দিয়ে দাগ দিয়ে নিলাম। তো দাগ দিয়ে নেওয়ার পরে কিন্তু এভাবে কাটবো। তো আসলে এভাবে কাটা হচ্ছে না, তাই আমি গ্রাইন্ডিং মেশিনটা বাইরে করে কিন্তু সুন্দর করে কাটতেছি। কাটা শেষ, আমি কিন্তু আবার বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন জায়গায় জায়গায় কিন্তু আমি ফুটা করে ফোম করে দিচ্ছি, যেন এইটা আটার মতো কাজ করে। এই শীটটা যে বসবে এই ফোমিংটা আটার মতো কাজ করবে এবং গ্যাপ থাকলে পূরণ হয়ে যাবে। আমি কিন্তু দেখুন বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখন এই যে একটি গ্রাইন্ডিং মেশিন মানে একটি ড্রিল মেশিন দিয়ে কিন্তু আমি ফুটাগুলো করে নিচ্ছি এই শীটটা লাগানোর জন্য। ফুটা শেষ হয়ে গেল, আমি কিন্তু এখন রিপিট করতেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো আসলে এখানে অনেক স্পিড করে দিয়েছি।
দেখুন আমাদের কিন্তু মোটামুটি রিপিট করা শেষ হয়েছে। তো রিপিট করার শেষে কিন্তু এটা সুন্দর করে একটু আমি পরিষ্কার করে নিব সিরিজ কাগজ দিয়ে ঘষার পরে কিন্তু এই যে দেখছেন রোলাক রং, এই রংটা আমি করে দিলাম পিছন শীটে, তাহলে কিন্তু এর একটি আলাদা সৌন্দর্য চলে আসবে। এর জন্য কিন্তু আমি রংটি করে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু রং করে দিলাম। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যারা এতক্ষণ থেকে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন ফার্স্ট টু লাস্ট যে এই ফ্রিজের কাজটা করলাম। তো এখন কিন্তু ফাইনাল রং পর্যন্ত করে দিয়েছি এবং আমাদের যে মিটার দেখুন, যে এখানে 300 PSI প্রেসার দিয়েছিলাম, তো এই প্রেসারটি কিন্তু দেখুন এখন পর্যন্ত 300 PSI রয়েছে। কেননা এই ফ্রিজটা বারবার যতবারই গ্যাস চার্জ করা হোক না কেন, চেম্বার লিক থাকার কারণে কিন্তু আপনার গ্যাস বাইর হয়ে যায়, ফ্রিজ ঠান্ডা হয় না এবং কম্প্রেসার মেশিনটিও নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি নতুন করে কিন্তু আপনারা দেখতে পেলেন যে কিভাবে কিন্তু আমি কাজটা করলাম। এর প্রেশার কিন্তু ঠিক আছে, এখন আমাদের ভিতরের কাজ শেষ। এখন আমরা বাইরে কম্প্রেসার কিভাবে লাগাবো, কিভাবে গ্যাস চার্জ করব এবং ফ্রিজটি কিভাবে কুল মানে ঠান্ডাতে নিয়ে আসবো। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আপনার একটি লাইক, একটি সাবস্ক্রাইবার এবং একটি কমেন্ট আমাকে এই ভিডিও করার উৎসাহিত যোগায়। ধন্যবাদ বন্ধুরা। এখন আপনারা দেখুন কিভাবে ফ্রিজে গ্যাস চার্জ করে ঠান্ডা করতে হয়। তো প্রেশার কিন্তু এখনো দেওয়া রয়েছে। তো বন্ধুরা তারপরে দেখতে পেলেন যে আমি এখন কন্ডেন্সারটি চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি পিছনে কিন্তু একটি 9 লেয়ারের কন্ডেন্সার লাগিয়ে নিচ্ছি। তো আসলে ভিতরের কন্ডেন্সারটি ময়লা হয়ে গিয়েছে, মরিচা ধরেছে, তাই কিন্তু আমি নতুন একটি কন্ডেন্সার লাগিয়ে দিলাম যেন এই ফ্রিজটি অনেক দিন টেকসই করে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পিছনে আমি লাগিয়ে দিলাম স্ক্রু দিয়ে। তারপর যে প্রেশার দেখতে পাচ্ছেন, প্রেশার কিন্তু এখন আমি ছেড়ে দিব, হাওয়াটা বাইর করে দিলাম। দেওয়ার পরে যে প্রেশার দেওয়া ছিল এর যে হোস পাইপ এটি খুলে নিলাম এবং এটি একটু পরিষ্কার করে দিলাম, যেহেতু এখানে এখন কম্প্রেসার স্থাপন করব। তো দেখতে পাচ্ছেন আমি কম্প্রেসারটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে দেওয়ার পরে যে নাট বোল্টগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দর করে আমি লাগিয়ে টাইট করে দিচ্ছি, যেন ফ্রিজ সরাসরি করলে কম্প্রেসারটি বেশি না নড়াচড়া হয়। এজন্য কিন্তু লাগিয়ে দিলাম, ভালো করে টাইটও দিয়ে নিলাম। তো এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এর যে এই যে দেখুন এখানে যে ডিসচার্জ লাইন রয়েছে কম্প্রেসারের, তো এই ডিসচার্জ লাইনটি কিন্তু আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম এবং কন্ডেন্সার থেকে বেশি হয়েছে এজন্য আমি একটু কিন্তু মানে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ডিসচার্জ যে লাইন রয়েছে, আমি কিন্তু এই ডিসচার্জ লাইনের ওখানে যে কন্ডেন্সারটি রয়েছে এটি লাগিয়ে দিলাম এবং লাগানোর পরে কিন্তু যে ভালো করে আমি সুন্দর করে যেহেতু ফিনিশিং করে দিচ্ছি, এটা হচ্ছে কপার টু লোহা ঝালাই, এজন্য কিন্তু আমি এখানে যে ব্লিচিংটা নিয়েছি এইটা হচ্ছে আপনার পিতল কাঠি বলা হয়, এটি দিয়ে কিন্তু আমি ঝালাইটি কমপ্লিট করে নিলাম এবং একটু ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম এবং একটু ঠান্ডা করে নিলাম, একটু ভাও করে দিলাম। এবং দেখতে পাচ্ছেন যে অপর যে মাথাটি রয়েছে, অপর মাথাতে কিন্তু আমি এখানে আগে থেকেই এখানে কিন্তু 1/4 তামার পাইপ লাগানো রয়েছে। এখানে কিন্তু এখন লাইন দিব, কম্প্রেসারের লাইন দিয়ে এই যে আপনার কন্ডেন্সারটা এটা কিন্তু ফ্লাশ করলাম। দেখতে পাচ্ছেন একটু কিন্তু ময়লাও নেই ফ্লাশ করার কারণে, যদিও ময়লা থেকে চলে যাবে। তারপর ফিল্টারটা আমি কিন্তু এখানে লাগিয়ে দিলাম, স্টেইনার বলা হয় যাকে। তাহলে আপনাদের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে কম্প্রেসারের ডিসচার্জ লাইনে কন্ডেন্সারের মাথা লাগিয়েছি এবং অপর প্রান্তে লাগিয়েছি কিন্তু ফিল্টার, এবং এখানে আপনারা ক্যাপিলারি পাইপ দেখতে পাচ্ছেন। তো এই চিকন পাইপটি কিন্তু আমি এখন এই স্টেইনারের যে চিকন মাথাটি রয়েছে ওখানে কিন্তু আমি লাগিয়ে দিব এবং এটা যখন কাটবো তখন কিন্তু একটু অ্যাঙ্গেল করে কাটবো, যেন ওর নেটে লেগে গ্যাস কোনোভাবেই আটকা না পড়ে। তো লাগিয়ে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি আবার ব্লিচিং সুন্দর করে কিন্তু এখানে ঝালাইটা করে নিব। তো ঝালাই করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা এটা দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ঝালাই করতেছি। ঝালাই করার পরে যে আপনার
ফ্রিজের যে লাইনটি রয়েছে আমি এখন কিন্তু এই একটু পরিষ্কার করে নিলাম বা একটু ঠান্ডা করে নিলাম। নেওয়ার পরে কিন্তু এখানে যে ফ্রিজের লাইন রয়েছে আমি কিন্তু ফ্রিজের লাইনটি এখন সংযোগ দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংযোগ দিব। তার আগে এখানে আমার যে চেম্বারের ওখানে নন রিটার্ন লাগানো ছিল এই নন রিটার্নটি আমি এখন কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এটা সুন্দর করে কেটে নিচ্ছি এবং এর আগে ওয়াশ করা হয়েছে। তারপর আমি কিন্তু একটু কালার করা রয়েছে কম্প্রেসারটি, এজন্য কিন্তু একটু ঘষে নিচ্ছি যে সাকশন লাইনে। এখন কিন্তু ফ্রিজের লাইনটি দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সাকশন লাইন রয়েছে, এখানে কিন্তু আমি ফ্লাশ করতেছি। তাহলে এর যে কন্ডেন্সার থেকে হাওয়া বাইর হয়ে ক্যাপিলারি দিয়ে চেম্বার ঘুরে কিন্তু সাকশনে আসলো, তাহলে এখানে বুঝতে পারলাম কোনো প্রকার ব্লক নেই। তো তারপর আমি কিন্তু একটু স্প্রিং দেখছেন বেন্ডার দিয়ে কিন্তু সুন্দর করে এটা বেন্ডিং করে নিয়ে তারপর নুজ ফেলাই, যেহেতু ছোট জায়গা ওখানে ফিলারিং সুইচ ঢোকানো যাবে না, এজন্য একটু মানে সুইজিং করে নিলাম। নেওয়ার পরে কিন্তু যে সাকশন লাইনটি রয়েছে এই সাকশন লাইনটি কিন্তু আমি এখন এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু ঝালাই দিব। তো বন্ধুরা, আসলে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষের জন্য। আর যদি কারো ফ্রিজ বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে সাকশন লাইনটিও আমি ঝালাই দিয়ে দিলাম। তো এখন কিন্তু মেকানিক্যাল সিস্টেম ওকে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি লো গেজ সবুজ মিটার রয়েছে। তার আগে কিন্তু যে আমাদের যে চার্জিং লাইন রয়েছে কম্প্রেসার, ওখানে কিন্তু একটি নন রিটার্ন ভাল্ব লাগিয়ে দিয়ে আমি কিন্তু টাইট করে দিয়ে কিন্তু যে আপনার সবুজ মিটারটি রয়েছে এইটা কিন্তু সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন এখন কি করব। তো এখানে যে এই যে আপনার যে ভ্যাকুয়াম পাম্পটা দেখতে পাচ্ছেন মিটারের কিন্তু আরেক প্রান্তে লাগাবো। লাগানোর পরে কিন্তু এখানে এই যে দেখুন আমি কিন্তু এখানে লাগিয়ে নিচ্ছি যে আপনার যে ভ্যাকুয়াম পাম্প রয়েছে ওয়ান স্টেজ, তো আমি কিন্তু এটি ব্যবহার করি, টু স্টেজগুলো সমস্যা হয়। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবুজ মিটারের যে লুজ দিয়ে নিলাম, লুজ দিয়ে দেওয়ার পরে কিন্তু মানে স্টার্ট দিয়ে দিলাম। দেখুন এখন ভ্যাকুয়াম হচ্ছে, সুন্দরভাবে ভ্যাকুয়াম হচ্ছে। আমি প্রায় আধা ঘন্টা ভ্যাকুয়াম করে নিলাম। নেওয়ার পরে কিন্তু টাইট দিব, দেওয়ার পরে কিন্তু এটা আমি এখন অফ করে দিব। ভ্যাকুয়াম পাম্পটা অফ করে দেওয়ার পরে পাইপটা খুলে নিব। খুলে নেওয়ার পরে যে আমাদের তো দেখতে পাচ্ছেন খুলে নেওয়া শেষ। মানে এই ফ্রিজটা বায়ু শূন্য করতে হবে অবশ্যই। তো বায়ু শূন্য করা শেষ। আমি কিন্তু এখন দেখতে পাচ্ছেন উজালা কোম্পানির 600 নাম্বার গ্যাস ব্যবহার করব। এই ফ্রিজটি যেহেতু 600 নাম্বারের ছিল, আমি কিন্তু এখানে লাগিয়ে নিলাম হোস পাইপ এবং একটু টাইট দিয়ে লুজ দিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পার্জিং করতে হবে, যে হাওয়াটা রয়েছে হাওয়াটা আমি বাহির করে দিলাম। তো তারপর একটু টাইট দিয়ে নিলাম যেন কোনোভাবে হাওয়া প্রবেশ না করে। আর এখানে হাওয়া প্রবেশ করলে সমস্যা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখন গ্যাস ছেড়ে দিচ্ছি এবং এই 600 নাম্বার গ্যাসটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তাহলে এর রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মোটামুটি সব কাজ করা শেষ। এখন কিন্তু গ্যাস ঢুকতেছে, যখন গ্যাস ঢোকা হবে তখন কিন্তু অটোমেটিক ফ্রিজটি ঠান্ডা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটি এম্পিয়ার মিটারের সাহায্য নিয়েছি। তো এখানে 0.5 এবং 6 এম্পিয়ার কারেন্ট খাচ্ছে। তো বন্ধুরা, তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সবার মাঝে, তাহলে খুব ভালো হবে।